আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কোটা সংস্কার আন্দোলন আবারও কিন্তু নতুন করে আলোচনার শীর্ষে। আন্দোলন সংগ্রামে কিন্তু উত্তাল সারা দেশ, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়, যে বিশ্ববিদ্যালয় থেকে অতীতের অসংখ্য যৌক্তিক আন্দোলন শুরু হয়েছিল এবং সফলতার মুখ দেখেছে। একটা বিষয় আপনাদেরকে জানাতে চাই, অতীতে কোটা সংস্কার আন্দোলন 2013, সেই অভিজ্ঞতা আমার কাছে আছে। 2018 সালে যেই কোটা সংস্কার আন্দোলন হয়েছিল, এটার বেসটা কিন্তু আমাদের হাতে, ইভেন আমার হাতেই বলা যায়। 2016 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে 8টা থেকে কিন্তু সে আন্দোলনটা তৈরি হয়। সেই 16, 17 এবং 18 সালের যে বিপ্লব এবং কোটা সংস্কার আন্দোলনের সফলতা, এটা কিন্তু আমরা সক্রিয়ভাবে সরাসরি এই আন্দোলনের সাথে ছিলাম। এবং যারা আমারকে চিনেন জানেন, বিশেষ করে সংবাদকর্মী হওয়ার কারণে একটা পর্যায়ে 2018 সালের শুরুতে আমাকে পিছনে চলে যেতে হয়েছিল। তো বিষয়টা হলো যে এই আন্দোলন সেই 13 সাল, 18 সাল এবং নতুন করে আজকে 24 সালে আমি আন্দোলনের গ্রহণযোগ্যতা, যৌক্তিক আন্দোলনের ইস্যুগুলো নিয়ে কথা বলতে চাচ্ছি। যে একটা আন্দোলন, এটা এই সরকারের মানে নাদির থেকে অ্যাপেক্স সর্বমহলে, ইভেন যারা মুক্তিযুদ্ধ থেকে ইতিমধ্যে চাকরি পেয়েছেন, যারা বড় বড় অবস্থানে সেক্রেটারি বা ক্যাবিনেট বড় বড় পর্যায়ে আছেন, তারাও কিন্তু জানেন যে এই কোটা সংস্কার আন্দোলনটা একটা যৌক্তিক ন্যায্য। এর উপরে ন্যায্য যৌক্তিক আন্দোলন বাংলাদেশে গত 25 বছরে হয়নি। খুবই যৌক্তিক একটা ইস্যু, একটা যৌক্তিক ন্যায্য আন্দোলন। কেন এটা মাঠে আসতে হবে? একটা যৌক্তিক আন্দোলনের জন্য কেন মাঠে হাজার হাজার শিক্ষার্থীকে ঠেলে দেওয়া হচ্ছে? এই যৌক্তিক আন্দোলন, সরকারের বিভিন্ন ডিপার্টমেন্ট আছে, ডিটেকটিভস আছে, ইন্টারনাল অনেক গোয়েন্দা সংস্থারা আছে যারা তথ্য দেয়, তারা জানতে পারে। এবং সরকার মহোদয় যারা এই ক্যাবিনেটে আছে, পার্লামেন্টে আছে, তাদের তো মেধা আছে, তারা জানে যে এটা যৌক্তিক আন্দোলন। এই যৌক্তিক আন্দোলন কেন শুধু শুধু রাস্তায় ফেলে দিচ্ছি, আর প্রতিদিন রাস্তার দখল হচ্ছে, লক্ষ লক্ষ মানুষের, রোগী সহ বিভিন্ন হাসপাতালের গাড়িগুলো কষ্টে তারা চলাচল করতে হচ্ছে। তো কেন একটা যৌক্তিক যৌক্তিক আন্দোলনকে কেন্দ্র করে এগুলো ঠেলে দেওয়া হচ্ছে? আমার এই প্রশ্নটা স্বয়ং প্রধানমন্ত্রী এবং এই সংশ্লিষ্ট যারা উপরে আছেন তাদের কাছে। একটা যৌক্তিক আন্দোলন, এটাকে সফল করে দিলেই তো হয়। আমি কোটা প্রথার বাতিলের বিপক্ষে নয়, আমি কোটার সংস্কারের পক্ষে। তবে এই যে অন্যায্য, অবিচার, অমানবিক যে কোটার, এত বেশি কোটা দেওয়া হচ্ছে, এই কোটা আমি তীব্র প্রতিবাদ জানাই। আমি মনে করি বাংলাদেশে কতজন মুক্তিযোদ্ধা আছেন, প্রকৃত মুক্তিযোদ্ধা কারা, ভুয়া মুক্তিযোদ্ধা কারা, এটা কিন্তু ইতিমধ্যে ক্যাবিনেট এবং সংবাদ মাধ্যম সর্বমহলে এটা জানেন। সুতরাং যারা প্রকৃত মুক্তিযোদ্ধা, যারা অসহায়, যাদের ছেলেপেলেরা স্কুলের গণ্ডি পেরোতে পারেনি দরিদ্রতার কারণে, নানা প্রতিকূলতার কারণে, তারা কোটা কি করবে যদি তাদের ছেলে মেয়ে শিক্ষিত না হয়? অনেক মুক্তিযোদ্ধা আছেন, প্রকৃত মুক্তিযোদ্ধা, যারা এখনো তাদের ছেলেমেয়েরা হয়তো শিক্ষিত হতে পারেনি, কিংবা তারা এই ধরনের সুযোগ সুবিধা পাচ্ছে না। আমি চাই এই দেশের প্রকৃত মুক্তিযোদ্ধাকে সর্বোচ্চ সর্বোচ্চ সম্মান, সর্বোচ্চ তাদেরকে উপঢৌকন, সর্বোচ্চ তাদের মান্থলি ব্যবস্থা করা হোক। আমি এতে বিন্দু মাত্র কথা বলবো না, আমি সাধুবাদ জানাবো এদেশের প্রকৃত মুক্তিযোদ্ধাদেরকে। পুনঃ মানে রিহ্যাবিলিটেশন করা হোক, তাদেরকে অনেক বেশি বাড়িয়ে দেওয়া হোক,
তাদের সন্তানেরা প্রকৃতপক্ষে কোটার পাক, এটা আমি চাই। কিন্তু এই যে ভুয়া মুক্তিযোদ্ধা, এই ভুয়া মুক্তিযোদ্ধাকে কেন্দ্র করে এগুলো যা হচ্ছে, এগুলো বন্ধ করতে হবে। আমি আবারও বলি, এদেশের প্রকৃত মুক্তিযোদ্ধার সংখ্যা কী পরিমাণ, এটা মিডিয়া, প্রশাসন, ক্যাবিনেট সবাই জানেন। সুতরাং প্রকৃত মুক্তিযোদ্ধাদের সন্তানরা এই কোটার আওতায় আসুক, এবং সেটা পার্সেন্টেজ হতে পারে 5%, কিন্তু এই যে অমানবিক 30% এবং সব মিলিয়ে যে 60%, 50%-এর উপরে যে কোটা, এটা অমানবিক। এটা একটা দেশকে ধ্বংস করার পায়তারা হচ্ছে। প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম।